আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ক্যাথে প্যাসিফিকের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের ফ্লাইটটা ছিল এপ্রিলের 3 তারিখ 2024-এর রাত 2:10-এ। তো আমি ওখানে প্রায় 3-3.5 ঘন্টা আগেই পৌঁছে যাই, কিন্তু তারপরেও গিয়ে দেখলাম যে বিশাল এক লাইন। তারপরও বড় কথা হচ্ছে যে যেহেতু ফার্স্ট টাইম কানাডা যাচ্ছিলাম, তো একটা ভয় ছিল যে কোথায় কি আটকায়। আবার অনেকে একটু ভয় লাগাই দিছিল যে ক্যাথে প্যাসিফিকে হংকংয়ে অনেক ঝামেলা করে। তো এই সব কিছু নিয়েই কতটুকু কি আসলে আমাকে জিজ্ঞেস করলো হংকং এয়ারপোর্টে কি ঝামেলায় হয়েছিলাম কি না, বা টোটাল ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, সেটা নিয়ে আজকের আলোচনা। ইমিগ্রেশনের আমাকে হঠাৎ করে পুলিশ অফিসার বললো যে আপনি এই লাইন না ওই লাইনটাতে যান। যে কেন, এই লাইনটা আমি এখানে দিয়ে আসছি, সামনে আমি তো বেশ কয়েকবার বাইরে গিয়েছি, অসুবিধা কোথায়? বলে যে না, আপনার পাসপোর্ট আপনাদের সবারটা ভালো করে ভিসা টিসা চেক করতে হবে। আরেকটা লাইনে গেলাম, তো যাওয়ার পরে দেখলাম যে ওখানে আসলে বিশাল এক লাইন। ওখানে সবার পাসপোর্ট 5 মিনিট 10 মিনিট করে এক একটা পাসপোর্ট দেখছিল, মানে একদম ওই আতসী কাচের নিচে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ধরে প্রত্যেকের ভিসা বা মানে আসলে ঠিক আছে কি না সেটা খুব ভালোভাবে ওরা চেক করছিল। তো আমি চিন্তা করলাম যে ভাই, আমি 1-1.5 ঘন্টা অলরেডি লাইনে হয়ে আমি এখন ইমিগ্রেশনের সামনে আসছি। এখন আমাকে যদি বলে যে ভাই আরও আমার আধা ঘন্টা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই ভিসা চেক করাইতে হবে, আসলে তখন ম্যাচটা খারাপ হয়ে গেছে। তখন আমি যেটা করলাম যে আমি একজন পুলিশ অফিসার ছিলেন, সিনিয়র ওসি, তো ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আমার বেশ কয়েকবার বাইরে যাওয়া আছে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম হয়তো কানাডাতে যাচ্ছি, কিন্তু আপনি একটু দেখেন, আমার ফ্যামিলি সহ আছি, 2টা বাচ্চা আছে সাথে, সেটা আমার জন্য একটু এম্বারেসিং এবং কষ্টদায়ক। অলরেডি আমরা 1-1.5 ঘন্টা কিন্তু লাইনে দাঁড়ায় আমি মাত্র ইমিগ্রেশনের সামনে আসছি। পরে যাই হোক, উনি আমাকে হেল্প করলেন। তো উনি ওনার যে অফিসার ছিল ওনাকে বলে দিন যে ওনাকে যদি আপনি দেখেন চেক করে যদি ঠিক থাকে ছেড়ে দেন, উনি তো বেশ কয়েকবার ফ্লাই করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এইখানে আর খুব বেশি ঝামেলা পোহাতে হয় নাই। তো ফ্লাইটটা ছিল হংকংয়ে 4 ঘন্টার ফ্লাইট, 4 ঘন্টা বা 4 ঘন্টা 10 মিনিটের। ওইখানে আবার একটা 4 ঘন্টা বিরতি ছিল। কিন্তু যে একটা ভয় হচ্ছিল যে হংকংয়ে আবার আটকা দেয় কিনা, অনেকে বলছিল আমাকে হংকং এয়ারপোর্ট থেকেও নাকি অনেকে ডিপোর্ট করে দেয়। সো এইটা একটা টেনশন নিচ্ছিলাম বারবার। তো যাই হোক, নামার পরে আগে ফ্রেশ হলাম। তো ওয়েট করতে অসুবিধা হয় নাই, আসলে বিশাল এয়ারপোর্ট ছিল, অনেক দোকান টোকান ছিল। মজার ব্যাপার হচ্ছে আমরা আসলে এই হংকংয়ে যখন পৌঁছাই তখন তো সকাল ছিল। তো হংকং থেকে আবার কানাডা আমরা যাই হচ্ছে চায়না হয়ে, মানে চায়নার সাইড দিয়ে আমরা, যেহেতু পূর্ব দিক দিয়ে আসলে আমরা কানাডা গিয়েছিলাম। ইউজুয়ালি সবাই এমিরেটসে বা অন্যান্য ফ্লাইটে সবাই পশ্চিম দিক দিয়ে যায়, তো আমরা সেটা করি না, আমাদের ফ্লাইটটা ছিল পূর্ব দিক দিয়ে। যার কারণে দেখা গেল যে আমরা একটা সানসেট পাই, কিন্তু সানরাইজ পাই 2টা, মানে এই 15.5 ঘন্টা প্লাস হচ্ছে গিয়ে এই 4 ঘন্টা এবং মাঝখানে 4 ঘন্টা, মানে টোটাল লেগেছিল আমার সময়ে 23 ঘন্টা। সো এই 23 ঘন্টার ভিতরে আমরা সূর্যাস্ত পাই একটা, কিন্তু সূর্যোদয় পাই আমরা 2টা। তো এটা একটু অবাক লেগেছিল। এবং বিশেষ করে যেহেতু আমরা রমজান মাসে গিয়েছিলাম, তো রোজার ঈদের 1 সপ্তাহ আগে, সো ওইখানে একটা আমাদের কনফিউশন ছিল যে আমাদের রোজাটা হচ্ছে কিনা, বা আমরা কি সেহরি বা ইফতার যেটা খাচ্ছি সেটা ঠিকমতো হয়েছে কিনা। তো যেটা হয়েছে, যেটা আমরা প্লেনে উঠে সেহরিটা খাইছিলাম, তো সেটাকে দিয়ে পরের দিন আর কিছু খাই নাই আমরা। একদম কানাডা গিয়ে আমাদের আবার সূর্য ডুবছিল ওখানে 8:15টার দিকে। সুতরাং ওই দিন আমাদের রোজাটা ছিল প্রায় 23 ঘন্টা। তো সেটা ব্যাপার না, ব্যাপার ছিল যে আলহামদুলিল্লাহ নিরাপদে পৌঁছেছি। এখন হংকং এয়ারপোর্টের এক্সপিরিয়েন্সটা বলি। হংকং এয়ারপোর্টে যে 4 ঘন্টা ছিলাম, ওয়েট তো করতে সমস্যা হয় নাই, কিন্তু যেটা হয়েছিল, আমাকে ইমিগ্রেশনের সময় আমরা টেনশনে ছিলাম যে কী প্রশ্ন করবে। তো পরে দেখি যে না, ওরা কোনো কোয়েশ্চেনই করে নাই, জাস্ট আমাকে বোর্ডিং পাসটা দিল। ঢাকা থেকে আমাকে 2টা বোর্ডিং পাস দিয়ে দিয়েছিল, একটা হচ্ছে হংকং পর্যন্ত, আবার একটা ছিল হংকং থেকে কানাডা যাওয়া পর্যন্ত। বোর্ডিং পাসটা ওরা স্ক্যান করলো, পাসপোর্টগুলো স্ক্যান করলো, সুন্দরভাবে ছেড়ে দিল। তো যারা আমাকে বলছিল এরকম যে হংকং দিয়ে যাইস না, অনেক ভেজাল করে, তো তাদের কথা বারবার মনে পড়েছিল যে ভাই এরকম ভয় দেখালেন কেন, জেনে বলছিলেন না জেনে বলছিলেন? হয়তো অনেকে জেনেই বলছে যারা গিয়েছে। তো যেটা আসলে একটা সময় শুনছিলাম যে হংকং থেকে অনেকে ডিপোর্ট করছিল, বা তখন কানাডা গভর্নমেন্ট হংকং এয়ারপোর্টকে চার্জ করছিল। আসলে এগুলো ঠিক জানি না, সবই শোনা কথা। নিজে যখন এক্সপিরিয়েন্স করলাম তখন দেখলাম যে না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো একটা যেটা লাভ হয়েছিল, যেহেতু এখানে আমরা 4 ঘন্টার মতো রেস্ট পেয়েছিলাম, কাছে নিয়ে আসলে যদি আমার এরকম 20-22 ঘন্টা টানা জার্নি করতে হইতো, সেটা আবার দেখা যেত যে ভেজাল। আমরা একটা রেস্ট পাইলাম, এটা একদিক দিয়ে আমাদের জন্য ভালোই হয়েছে। এখন আসি ফুডের ব্যাপারটা। এখানে যেহেতু রোজার মাস, আমি আগেই বলছি যে আমরা শুধুমাত্র হংকং থেকে আসার সময় যে আমাদেরকে রাতের বেলা ওঠার পরে যে খাবারটা দিয়েছিল, ওটা দিয়ে আমরা সেহরি করছি। তবে আমি বিফটা নেই নাই। আমি যখন স্টুয়ার্ডকে জিজ্ঞেস করেছিলাম, বা ক্রু যারা ছিলেন প্লেনে, ভাই এটা কি হালাল ফুড কিনা, তো আমাকে বললো নট শিওর।
তো যেহেতু উনি শিওর ছিলেন না যে এটা হালাল ফুড কিনা, দ্যাটস ওয়াই আমি সেফ পজিশনে থাকার জন্য আমি বিফটা অ্যাভয়েড করছি। আমরা অন্যান্য জিনিস নিয়েছিলাম, ফিশ, ভেজিটেবল, কেক, বিস্কিট, ফ্রুটস, রাইস, ভেজিটেবল রাইস যেটা সেটা নিয়েছিলাম। শ্যাম্পেন টাচ করি নাই। জুস ছিল প্রচুর, সফট ড্রিঙ্কস ছিল, সেগুলো আমরা অ্যাভয়েড করছি। তো ওই যে বলছিলাম যে পূর্ব দিক দিয়ে আসছি, এটার একটা সুবিধা ছিল, আমরা প্লেন থেকে মাউন্ট আলবার্টার উপরের অংশটা দেখতে পেলাম। বরফে ঢাকা ছিল যদিও, প্রচুর বরফ দেখলাম মাউন্ট আলবার্টা, এবং বুঝলাম যে আলবার্টাও ঠান্ডার শহর। তো যাই হোক, আমরা টরন্টো শহরে প্রায় 15.5 ঘন্টা জার্নি করে নামি। তো যখন নামি দেখা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, বাট এয়ারপোর্টের ভিতরে সেই শীতটা টের পাওয়া যাচ্ছিল না, টের পাইছি পরে যখন আমরা বাইরে বের হই। সরাসরি যাই নাই বাসায়, আগে এয়ারবিএনবি দিয়ে আমাদের বাসা নেওয়া ছিল। আগে আমরা একটা স্টোরে নামি, সুপার স্টোর। তো সুপার স্টোরে নেমে আমরা আগে কিছু গ্রোসারি শপিং করি, কারণ আমার খাবার দাবার তো কিছু কিনতে হবে। যদিও এয়ারবিএনবিতে আপনারা যে বাসাগুলো নেবেন সেখানে বেশিরভাগ সময় হাঁড়ি পাতিল থেকে শুরু করে তেল টেল অনেক কিছু থাকে, বাট আমাকে বেসিক কিছু ফুড আমরা কিনে নিয়েছিলাম যেহেতু এখানে থাকবো। আর এইটা ছিল আমাদের এরিয়াটা, যেটা লরেন্স ওয়েস্টে। তো এটা এয়ারপোর্ট থেকে এখানে 20 থেকে 25 মিনিট লাগে আসতে। তো আমরা যেহেতু একটু মাঝখানে থামছিলাম, 20-25 মিনিটের মতো আমরা একটু শপিং করে আমরা বাসায় চলে আসি। তো টরন্টোতে অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছিলাম, এবং পরবর্তীতে আমরা উইন্ডসরে যাই ট্রেনে। তো সেই ট্রেনের টিকিটটাও কিন্তু আমি ঢাকাতে বসেই অনলাইনে কেটেছিলাম। সেটার আমাদের 4 জন, মানে 2 জন অ্যাডাল্ট আর 2 জন বাচ্চা লেগেছিল $200 মতো। এমনিতে টরন্টো থেকে উইন্ডসরের ওয়েদারটা বেটার, এখানে প্রচুর সানি ওয়েদার পেয়েছিলাম। কিন্তু যেদিন আমি আবার উইন্ডসর থেকে টরন্টো এয়ারপোর্টে আসি, সেদিন আবার খুব বৃষ্টি হচ্ছিল, খুব ক্লাউডি ছিল সকাল থেকেই। তো এর জন্য একটু সকাল সকাল আমি 8টার দিকে বেরোয় যাই, আমার দুপুরবেলা ফ্লাইট ছিল। বৃষ্টির জন্য গাড়িটা কিছু আস্তে চালাতে হচ্ছিল। তো নর্মালি 3 থেকে 3.5 ঘন্টা লাগে আপনার উইন্ডসর থেকে টরন্টো এয়ারপোর্টে আসতে। তো সেদিন কিন্তু আমার প্রায় 4.5 ঘন্টা লেগে গিয়েছিল, বৃষ্টির কারণে 1 ঘন্টা দেরি হয়েছিল। গাড়ি থেকে আমাকে নিয়েছিল 280 ক্যাডের মতো। নর্মালি 280 থেকে 300 ক্যাডের ভিতরেই আপনি টরন্টো এয়ারপোর্টে চলে আসতে পারবেন। পিয়ারসন এয়ারপোর্টে চলে আসছি 12:30টার দিকেই। আজকে বৃষ্টি ছিল, অনেক মুষলধারের বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ তাও পৌঁছে গেছি। সকাল 8টায় রওনা দিয়েছিলাম উইন্ডসর থেকে। তো বিশ্ববিখ্যাত ক্যানাডার টিম হর্টন, যেটা মোড়ে মোড়ে পাওয়া যায়, এখানেও আছে। এখন একটু আমরা কফি খাবো আর হালকা কিছু স্ন্যাক্স খাবো। ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে, 3:35 ছাড়ার কথা, এখন ওটা 4:25 ছাড়বে বৃষ্টির কারণে। এখান থেকে 15.5 ঘন্টার জার্নি ঢাকা হংকং এয়ারপোর্টে। হংকংয়ে ওখানে আবার 4 ঘন্টার ট্রানজিট, দেন আবার ঢাকাতে 4 ঘন্টার আমাদের যাত্রা। পিয়ারসন এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা ডিলে হলেও হংকং থেকে আবার যখন ঢাকার ফ্লাইটটা ছিল সেটা কিন্তু আবার অন টাইমই ছিল। তো যেহেতু 4 ঘন্টার একটা ট্রানজিট ছিল, সো চিন্তা ছিল না খুব একটা যে ফ্লাইট মিস হবে বা এরকম কিছু। তো এটা তো শুনলেন ক্যাথে প্যাসিফিকে আমার অভিজ্ঞতা। আপনাদেরকে রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা হচ্ছে আমার কলিগ কানাডা গিয়েছিলেন এয়ার ইন্ডিয়াতে। সো এয়ার ইন্ডিয়াতে উনি যখন গিয়েছেন, ওনাকে ঢাকা থেকে তো অ্যাজ ইউজুয়াল প্রশ্ন করছেই। উনি ইন্ডিয়াতে নামার পরে ওনাকে বিস্তর কোয়েশ্চেন করছে, পাসপোর্টের ফটোকপি চাচ্ছে, এভরিথিং কাগজ আবার ওনাকে বের করে দেখাইতে হয়েছে। ইভেন ইমিগ্রেশন শেষ করে উনি যখন প্লেনে অনবোর্ড করে, ওইখানেও তাকে প্রচুর জিজ্ঞেস করা হয়েছে। পরে বেশ কিছু বাঙালি ছিল, ওনারা কিছুটা রাগারাগি করে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় কেন আমাকে এগুলো দেখাইতে হবে, ইমিগ্রেশন আমরা ক্রস করে আসছি, তুমি এখনও প্লেনে ওঠার আগে ঝামেলা করতেছো কেন। ক্রুদের ব্যবহারও খুব একটা ভালো ছিল না। সো উনি আমাকে রিকমেন্ড করছে, ভাই এয়ার ইন্ডিয়াতে কাউকে যেতে বললেন না, এটা হয়তো 1 জন বা 2 জনের এক্সপিরিয়েন্স, আপনারা যারা আরও গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আর এমিরেটসের সার্ভিসটা অবশ্যই ভালো, আমি এর আগে এমিরেটসে বেশ কয়েক জায়গায় গিয়েছি। বাংলাদেশ বিমানে অ্যাটলিস্ট কানাডা সার্ভিসটা ভালো, যদিও এমিরেটস এবং বিমানে প্লেনের প্রাইসটা একটু বেশি থাকে। আপনি যদি 1.5 থেকে 2 মাস আগে এয়ার টিকিটটা কাটেন, যে কোনো এয়ারলাইন্সে আপনি অনেক কম্পিটিটিভ প্রাইসে টিকিট কাটতে পারবেন। আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টস বক্সে জিজ্ঞেস করতে পারেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।